ওয়েলকাম স্টুডেন্টস, লেসন প্ল্যানারি ইতিহাসের একটা ক্লাসে তোমাদেরকে স্বাগত। তো অনেকদিন পর ভিডিও আসছে, কিন্তু যাই হোক সমস্যা ছিল আমার। তো আমরা যেখানে শেষ করেছিলাম তারপর থেকে শুরু করব। আমাদের চলছিল সেভেন্থ অধ্যায়, অর্থাৎ বিংশ শতকের বিভিন্ন আন্দোলন এবং তোমার সরকার বিরোধী আন্দোলন এবং যে বিদ্রোহগুলো ছিল তাতে নারী এবং ছাত্র সমাজ এবং বিভিন্ন প্রান্তীয় সমাজের যে অংশগ্রহণ সেইটা নিয়ে আমরা আলোচনা করছি। তো আমরা এতদিন অবধি নারীদের সমস্ত ভূমিকাগুলো দেখেছি, আবার এসে সেই বঙ্গভঙ্গতেই ব্যাক করছি, যেখানে তোমার এবার দেখবো ছাত্রদের ভূমিকা। তো তোমরা সকলেই জানো যে সরকার যাই করুক, সরকার বলো বা কোনো প্রতিষ্ঠান বলুক, তারা কোনো কিছু খারাপ করলে বা কোনো কিছু অ্যান্টি করলে সেটার বিরুদ্ধে সব থেকে বেশি আওয়াজ তোলে ছাত্ররা, এবং ছাত্র আন্দোলনগুলোই পরবর্তীকালে বড় আকার ধারণ করে এবং সেটাই একটা সামগ্রিক পরিবর্তন নিয়ে আসে। ঠিক আছে, ফরাসি আন্দোলন থেকে, ফরাসি বিপ্লব, রুশ বিপ্লব, এগুলো কিন্তু প্রথম শুরু হয় এই ছাত্রদের মনের যে অসন্তোষ সেখান থেকেই। ইভেন যে হিটলারের উত্থান, তোমরা সেটা জানো কিনা জানি না, হিটলার কিন্তু সর্বপ্রথম ছাত্রদের মধ্যেই নিজেদের যে আদর্শ নাৎসিবাদ সেটা প্রতিষ্ঠা করে। কোনোটা সফল হয়, কোনোটা বিফল হয়, কোনোটার দিক ঠিক থাকে, কোনোটার দিক ভুল থাকে, যেটা আমরা পরবর্তীকালে ভারতের কনটেক্সটে দেখবো। নকশালবাড়ি যে আন্দোলন, সেটাও কিন্তু সম্পূর্ণ একটা ছাত্র আন্দোলন ছিল, কিন্তু তাদের দূরদর্শিতার অভাব এবং তাদের পন্থা হয়তো আলোচনা সাপেক্ষ, এবং সেটা ভুল না ঠিক সেটা আমি অন্তত ডিক্লেয়ার করতে পারি না, কিন্তু সেটা সমাজের মানুষ নিতে পারেনি এবং সমাজের যে স্তর এবং প্রশাসন সেই আন্দোলনটাকে দমন করে দেয়। ঠিক আছে, তো সেরকমই কিছু আন্দোলন ঘটে যেগুলো এই বড় বড় যে আন্দোলনগুলো হয়েছিল সেই সময়, তাতে সমস্ত মানুষ অংশগ্রহণ করে, যেটা আমি তোমাদের আগেও বলেছি। সেরকমই একটা আন্দোলন হচ্ছে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন। সেখানেও ছাত্রদের ভূমিকা, আমরা এর আগে শ্রমিকদের ভূমিকা, কৃষকদের ভূমিকা, মহিলাদের ভূমিকা পড়েছি, এবার পড়বো ছাত্রদের ভূমিকা। তো 1905 খ্রিস্টাব্দে লর্ড কার্জন বঙ্গভঙ্গ এই কথাটা বিয়োগ করে তোমার বাংলাকে দুটো ভাগে বিভক্ত করে দেয়। এর ফলে সর্বপ্রথম সমস্ত স্তরের মানুষের মধ্যেই যেরকম অসন্তোষ দেখা দিয়েছিল, সেরকমই ছাত্রদের মধ্যেও অসন্তোষ দেখা দেয়। এবং তখন ছাত্ররাই দুটো শব্দ ইউজ করতেন, বয়কট এবং স্বদেশী। এই যে দুটো শব্দ কিন্তু খুব ইউজ এখনো হয়, যে বয়কট করবো এবং স্বদেশী। বয়কট মানে তোমরা জানো, কোনো কিছু আমরা নেবো না, ইউজ করবো না, কোনো জিনিস চলছে সেটাকে আমরা ব্যবহার করবো না। ঠিক আছে, মাঝখানে যেরকম চাইনিজ প্রোডাক্ট বয়কটের একটা ট্রেন্ড উঠেছিল, তোমরা তখন ছোট ছিল, হয়তো 7-8 পড়তে, মনে আছে যে চাইনিজ জিনিস ইউজ করবো না। তখন কি হলো, সমস্ত জিনিসের পিছনে মেড ইন ইন্ডিয়া, মেড ইন চায়না থাকলে জিনিসটা ফেলে দিই। যাই হোক, এরকম একটা ব্যাপার ছিল। সেরকমই ব্রিটিশ পণ্য আমরা ইউজ করবো না এবং স্বদেশী পণ্য ব্যবহার করব। এর মধ্যে অনেক গান রয়েছে, যে মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নে রে ভাই, এই টাইপের যে গানগুলো আছে এই বিষয়কে কেন্দ্র করে। তখন বাঙালি যুবকরা বা ছাত্ররা পুনরায় তোমাদের খাদি কাপড় ব্যবহার করতে শুরু করলো। গান্ধীজির যে চরকা ইউজ করে যে কাপড় তৈরি করতেন সেগুলো ব্যবহার শুরু করলেন। তারপরে হচ্ছে যে নিজেদের রং, যেগুলো সব থেকে বড় কথা, যে ভেষজ রং দিয়ে তারা জামা কাপড় বহু বছর আগে, বহু শতক, হয়তো 100 বছর আগে ইউজ করতেন, সেইগুলোকে আবার তারা ফিরিয়ে আনছেন। তাদের খাদ্যাভ্যাসে পরিবর্তন, তারা নিজেদের খাবারটা নিজেরা খাইছেন, যে রেস্টুরেন্ট গুলো ছিল, রেস্তোরাঁ ছিল, সেইগুলোতে তারা যাচ্ছে না। আমি এটা ছাত্রদের কনটেক্সটেই বলছি, বাকি যারা ছিল তারা কিন্তু রেস্টুরেন্টে যাওয়া ইয়ে করতো না। এই ছাত্রদের মধ্যেই ঊনবিংশ শতাব্দীর শেষ এবং ঊনবিংশ শতাব্দীর শেষ এবং বিংশ শতাব্দীর শুরুর দিকে এই যে ক্রেজটা উঠেছিল যে আমরা রেস্টুরেন্টে যাব, মাংস ভক্ষণ করব। কনজারভেটিভ বেঙ্গল মানে বাঙালি পরিবার কিন্তু সেই সময় মাংস ভক্ষণ পছন্দ করতো না, রেস্টুরেন্টে তো নাই। ঠিক আছে, কিন্তু সেইটা ছিল, সেইটা আবার ব্যাক করে গেল এই স্বদেশী কথাটার মধ্যে দিয়ে। ঠিক আছে, এরপরে যেটা, এবার আমরা কনটেক্সটে ঢুকছি, পড়াশোনার বিষয়ে ঢুকছি, যেগুলো তোমাদের মনে রাখতে হবে, পয়েন্ট টু পয়েন্ট করে মনে রাখতে হবে। কৃষ্ণ কুমার মিত্রের একটি পত্রিকা ছিল সঞ্জীবনী। এই পত্রিকায় তিনি সবার প্রথম এই বয়কট শব্দটা ইউজ করেন। অর্থাৎ এই কৃষ্ণ কুমার মিত্রের সঞ্জীবনী পত্রিকার হাত ধরেই এই বয়কট ট্রেন্ডটা চলে আসে। এই বয়কট কিন্তু একটা আন্দোলনের মাধ্যম। ঠিক আছে, তো প্রথম এটা একটা ইম্পর্টেন্ট, যে কৃষ্ণ কুমার মিত্রের সঞ্জীবনী পত্রিকায় বয়কট শব্দটি ব্যবহৃত হয়। এরপরে 1905-এর 17 এবং 18 জুলাই রিপন কলেজ, লর্ড রিপনের নামে তৈরি কলেজ, সেইটা এখন সুরেন্দ্রনাথ কলেজ চেনো, শিয়ালদার কাছে অনেকেই জানো হয়তো, যে শিয়ালদার কাছে যে কলেজটা বিখ্যাত কলেজ, সুরেন্দ্রনাথ বহু পুরনো কলেজ। সেই রিপন কলেজ বা বর্তমানে সুরেন্দ্রনাথ কলেজের ছাত্রছাত্রীরা, প্রায় 5000 ছাত্ররা সেই সময় একটা মিছিল করে এই বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে।
এবং সেইটা একটা বিরাট আকার ধারণ করে। 5,000 ছাত্র সেই সময় রাস্তায় নামছে, মানে এখনই যদি রাস্তায় 5,000 লোক নামে তোমরা ভয় পেয়ে যাবে, তখনকার দিনে তো বিষয়টা আরো বড় একটা ব্যাপার ছিল। এরপর 31 জুলাই কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম কমিটি তৈরি হলো। এদের কি উদ্দেশ্য? এরা মূলত বিভিন্ন কলেজের ছাত্র প্রতিনিধি যারা ছিলেন, অনেকেই মানে এখনো দেখবে যে কোনো কলেজ আন্দোলন বা ছাত্র আন্দোলন হলে না একটা ইউনিট তৈরি হয়, সেখানে বিভিন্ন কলেজ যেমন যাদবপুর ইউনিভার্সিটি, রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, ক্যালকাটা ইউনিভার্সিটি, আশুতোষ কলেজ, সুরেন্দ্রনাথ কলেজ, আরো যে সমস্ত কলেজগুলো আছে, মনীন্দ্রনাথ কলেজ, এই সমস্ত কলেজ থেকে দু একজন করে প্রতিনিধি গঠন হয়। তারা আলোচনা করে যে ছাত্রদের ভূমিকা এই বিষয়টাতে কি হবে সেটা তারা নির্ধারণ করে। তো এইটা গঠন হলো কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম কমিটি। অর্থাৎ ছাত্ররা কিন্তু বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে শুরু থেকেই একটা অর্গানাইজড ওয়েতে এগিয়ে যাচ্ছিল, যেটার মাধ্যমে তারা এই বঙ্গভঙ্গটাকে রদ করতে পারে। ঠিক আছে, এরপর 17 আগস্ট টাউন হল সভা, কলকাতার টাউন হল তোমরা জানো, মধ্য কলকাতা এবং উত্তর কলকাতার মাঝামাঝিতে ছিল সেই সময় টাউন হল। সেইখানে একটি সভার আয়োজন করা হয় এই ছাত্র সংগ্রাম কমিটি, কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম কমিটির হাত ধরে, যারা এই টাউন হলের কাছে কলেজ স্কয়ার থেকে প্রায় 13,000 ছাত্রীরা মিলে মিছিল করে। 5,000 প্রথমেই, তারপরে 13,000। ব্রিটিশ সরকার কিন্তু এই জিনিসটাকে অত্যন্ত সিরিয়াসলি ভাবে নেয়। ঠিক আছে, এবং এখানে এই সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, যার নামে সুরেন্দ্রনাথ কলেজ প্রতিষ্ঠিত মানে পরবর্তীতে হয়, সেই সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ছাত্রদেরকে স্বনিয়োজিত প্রচারক বলেন। অর্থাৎ তাদেরকে কেউ নিয়োজিত করেনি, কেউ নিয়োগ করেনি। অনেকেই বলতে পারে যে এদেরকে তো এই জমিদার লেলিয়ে দিয়েছে, এদেরকে তো এই রাজনৈতিক নেতা লেলিয়ে দিয়েছে, এখনো কথাটা শোনা যায়। কিন্তু ধরো কোথাও কোনো মিছিল হচ্ছে, অনেক সময় হয় অরাজনৈতিক মিছিল, সেখানে বলা হয় এরা তো এই পার্টির থেকে এসছে, এরা তো এই পার্টির আন্ডারে কাজ করে। সেম ব্যাপারটা সেই সময়ও ঘটেছিল, কিন্তু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের মতো ব্যক্তিত্ব তখন তাদেরকে স্বনিয়োজিত প্রচারক বলে। এই সময় ডন সোসাইটির প্রতিষ্ঠাতা 1902 সালে বিখ্যাত ব্যক্তি সতীশচন্দ্র মুখোপাধ্যায় এই আন্দোলনকে সর্বৈবভাবে সমর্থন করেন, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনকে, এবং ছাত্রদের পাশে দাঁড়ান। তিনি অর্থনৈতিক এবং রাজনৈতিক ক্ষমতা প্রয়োগ করে ছাত্রদের পাশে দাঁড়িয়েছেন। এবার শুধু আন্দোলন হচ্ছে, তার কোনো রিয়াকশন ব্রিটিশ সরকার দেবে না তা তো হয় না, প্রত্যেকটা সময় আমরা দেখেছি। তো কি হলো, বিভিন্ন সার্কুলার চালু হতে থাকলো। 1905 সালের 10ই অক্টোবর কার্লাইল সার্কুলার বেরোলো, তারপরে লিওন সার্কুলার বেরোলো 16 অক্টোবর, তারপর পোর্টলার হচ্ছে তোমার পোর্টলার সার্কুলার 21 অক্টোবর। এই তিনটে সার্কুলার বেরিয়ে গেল এই বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনকে রদ করার জন্য, আরো বলা ভালো ছাত্রদের কর্মসূচিকে রদ করার জন্য। যার প্রতিবাদ তৈরি করলেন শচীন্দ্রনাথ বসু অ্যান্টি সার্কুলার সোসাইটি করে, যেখানে সভাপতি ছিলেন কৃষ্ণকুমার মিত্র এবং সম্পাদক ছিলেন শচীন্দ্রনাথ বসু। এরা কি করলে এই সার্কুলারকে মানবে না, তার প্রতিবাদে তারা একটা সোসাইটি তৈরি করে ফেললো বা সার্কুলার তৈরি করলে অ্যান্টি সার্কুলার সোসাইটি বলে। এরা কি করেছিল, এই কালহাই সার্কুলার সেই সময় ওই 10ই অক্টোবর অর্থাৎ 11ই অক্টোবর থেকে তারা এইটা নির্দেশ দেয় যে কোনো ছাত্ররা কোনো আন্দোলন করতে পারবে না, বয়কট শব্দটা ব্যবহার করতে পারবে না, বন্দে মাতরম এই শব্দটা ব্যবহার করতে পারবে না। কিন্তু শচীন্দ্রনাথ বসুর তত্ত্বাবধানে অ্যান্টি সার্কুলার সোসাইটি সেটাকে নস্যাৎ করে আবার মিছিলের ডাক দেয়। ঠিক আছে, তো বঙ্গভঙ্গ আন্দোলনটা তোমরা মোটামুটি এখান থেকে জেনে গেলে কি কি হয়েছিল, ছাত্রদের ভূমিকা। তোমাদের এখানে বলি, আমি ছোট ছোট করে পড়াচ্ছি কারণ বিষয়গুলো একই, তো বারবার একই কথা যদি আমি বলতে থাকি না তাহলে তোমাদের মাথার মধ্যে জিনিসগুলো কাজ করবে না। এই এখনো অব্দি আমার যতদূর মনে পড়ছে আমি 3বার বঙ্গভঙ্গ কথাটা ইউজ করলাম, পরবর্তীতে হয়তো আবারও বলতে হবে। সেই জন্য যাতে তোমরা ভাগ ভাগ করে ছোট ছোট করে পয়েন্টগুলো পয়েন্ট টু পয়েন্ট ইউজ করতে পারো, তাই আমি এইভাবে ছোট ছোট করে ভিডিওগুলো দিচ্ছি। ঠিক আছে, ছাত্র সমাজের ভূমিকা প্রত্যেকটা আন্দোলনে তোমাদেরকে আমি বললাম, ওটা লিখবে। মানে এখানে কিন্তু তোমাদের শর্ট আকারে মানে ওই 3 নাম্বার বা 4 নাম্বারের উত্তর হিসেবে এই প্রশ্নগুলো আসতে পারে। তখন কিন্তু তোমাদেরকে প্রত্যেকটা ক্ষেত্রে মহিলাদের যে ভূমিকাটা লিখবে যখন, তখন মহিলারা সমাজে কিরকম অবস্থা থেকে আন্দোলনে আসছে, তোমাদের শ্রমিকরা যদি লিখি শ্রমিকরা সমাজে কিভাবে আসছে, কৃষকরা কিভাবে আসছে, ছাত্ররা কিভাবে আসছে, সেইভাবেই এই লিখবে। লিখে এই পয়েন্ট গুলোকে তোমরা আউট করবে। মেনলি এখান থেকে শর্ট কোশ্চেন আসে, শর্ট কোশ্চেন তো খুবই ইম্পর্টেন্ট। আমি তোমাদের যা যা আছে শর্ট কোশ্চেন এখানে দিয়েছি, তা বাদেও যদি কোনো বইতে কোনো এক্সট্রা শর্ট কোশ্চেন থাকে তোমরা দেখবে। তোমরা সবাই সহায়িকা ইউজ করো, সহায়িকা শর্ট কোশ্চেন গুলো ইউজ করবে। পয়েন্ট টু পয়েন্ট মানে
কি হচ্ছে পড়তে 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 এখানে আসলো। পরবর্তীতে বঙ্গভঙ্গ রদ হয় এবং এখানে আরো কিছু ইম্পর্টেন্ট জিনিস আছে ছাত্রদের ভূমিকা। তারা সেই সময় ব্রিটিশদেরকে হ্যাটা করতো এবং 1911 আস্তে আস্তে বিভিন্ন ভাবে, এটা তো একদম প্রারম্ভিক, 1911 আস্তে আস্তে ছাত্ররাই কিন্তু উদ্যোগ নেয় রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে রাখি বন্ধন উৎসব করার। ছাত্ররা এমনই ছিলেন যে ব্রিটিশদের বিভিন্ন সভা সমিতিতে নিজেরা খাদির পাঞ্জাবি পাজামা পরে চলে যেত, গিয়ে সেখানে নিজেদের কাজ বাজ করতো। তো এইগুলো তোমরা একটু গুছিয়ে লিখবে বড় কোশ্চেন যখন লিখবে, কিন্তু এই বিষয়গুলো থাকলে তোমরা কিন্তু ফুল মার্কস পেয়ে যাবে। যাই হোক, আজকের এই ভিডিওটা এই অবধি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। তোমাদের যদি কোনো সমস্যা থাকে আমাকে কমেন্টে জানাবে, বা হচ্ছে টেলিগ্রাম গ্রুপ আছে, সেখানে তোমরা প্রশ্ন করবে, আমি উত্তর দিয়ে দেবো। ঠিক আছে, থ্যাংক ইউ।